এটা এটা একটু দেখো না ভালো করে। 2200 তো ওটা তো বলছে। পেয়ারা মাখা, কাঁচা আম মাখা, আমলকি। আমলকি এটা আমলকি। জিভে শুনেই তো জল আসছে গো। কি বানিয়েছো একটু বলো। আমরার বীজ হচ্ছে কি তোমার এই যে এই বড়গুলো যেটা না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। চলে এসেছি শান্তিনিকেতন ডে 2 ব্লগ নিয়ে। তো কীভাবে সেই দিনটা কাটলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম হোটেলের তরফ থেকে। খেয়েছিলাম ব্রেড বাটার অ্যান্ড তার সাথে নিয়েছিলাম বয়েলড এগ। তো তারপর সেম টোটো করে আমরা চলে যাই শান্তিনিকেতনে বাকি সাইট সিনগুলো করাবার জন্য। সোনাঝুরির হাটে যাব বলে আমরা তাড়াতাড়ি করে 10টার আগেই পৌঁছে গিয়েছিলাম মিউজিয়ামে, এবং সেখানে টিকিট কাউন্টার খোলার আগেই আমরা টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। এই হচ্ছে 70 টাকা টিকিট আমাদের অ্যাডাল্টদের, আর ছোট্ট বুনুর জন্য 10 টাকার টিকিট। মিউজিয়ামে এন্ট্রি ফি ছিল 70 রুপিস ফর অ্যাডাল্টস অ্যান্ড 10 রুপিস ফর কিডস। তো মিউজিয়ামে ঢোকার পরেই আমরা ভীষণ রকমভাবে এক্সাইটেড ছিলাম। আমি তো স্পেশালি খুব এক্সাইটেড ছিলাম, কেননা রবি ঠাকুরের টাচ করা যেসব জিনিসপত্র, ওনার ইউজ করা যেসব জিনিসপত্র সেগুলো দেখতে পাবো। কিন্তু যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই সেখানে কোনো ক্লিপস নিতে পারিনি। কিন্তু বেশ সুন্দর মজা করেছি, এবং বাইরে বেরিয়ে এসে এত সুন্দর একটা গাড়ি দেখতে পেলাম যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন এবং নিজে এটাতে চড়তেন। মিউজিয়ামের ভেতরে রবি ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন রকমের আকার সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন রকম চা, প্লেট, কাপ, বিভিন্ন রকমের চশমা এবং বিভিন্ন রকমের জামার কালেকশন তো ছিলই। মিউজিয়ামের এরিয়াটা সত্যি এতটাই বড়, দেখে বিশাল ভালো লাগছিল, কতটা খোলামেলা সব জায়গাগুলো। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের বাড়িও তৈরি করা ছিল, যেগুলোতে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় থেকেছেন এবং বিভিন্ন সময় এই বাড়িগুলোতে থেকে বিভিন্ন রকমের কবিতা এবং কাব্য লিখেছেনও। এক একটা বাড়ির এক এক ধরনের নাম ছিল, তার মধ্যে এই ছোট হলুদ বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, যার নাম ছিল পুনশ্চ। মিউজিয়ামের বাইরে আমাদের অনেক ফরেনারদের সাথে দেখা হয় এবং তাদের সাথে বেশ কিছু ছবি তুলে এবং বাইরের পরিবেশটাকে খুব ভালো মতো উপভোগ করে আমরা বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আমি এই হাটটা নিয়ে প্রথম থেকেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ ইউটিউবে বিভিন্ন ব্লগারদের ব্লগে আমি এই হাটটা দেখেছি। এত সুন্দর গয়নাগাটি, শাড়ি, জামা কাপড় এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেতে পারে, এটা এখানে না আসলে সত্যি বোঝা যাবে না। চামড়া মানে কি, আমরা কালকে আমার কুটিরে কিছু দেখছিলাম, ঠিক আছে, তো সেই জিনিসই নাকি না এটা তোমাদের অন্য কিছু? হ্যাঁ, এটা কেমন একটু দেখাও দেখি, করে দেখো আগে কেমন এটা, কেমন এটা, এটা কি পুরো চামড়া? আমরা এখন রয়েছি সোনাঝুরির মেলাতে, ঠিক আছে, ক্যামেরা এখন আমার হাতে, তো আমি ব্লগিংটা করছি আপাতত। সবে আমাদের ঘোরা শুরু হলো। কালকে আমরা আমার কুটিরে কিছু ব্যাগ দেখেছিলাম, লেদার ব্যাগ দেখেছিলাম, তো এখানে আমরা দেখছিলাম, বাট দামগুলো পোষালো না, ঠিক আছে, বাট জিনিসটাও সেরকম পোষালো না। দেখি পরে আবার একটু ঘুরে দেখবো। যথারীতি এটা দেখতে পাচ্ছ সবাই, গলার হার বিভিন্ন কাজের, যেগুলো ওই এখনকার নতুন ডিজাইন, মানে নতুন স্টাইল, যেগুলো বিশেষ করে শান্তিনিকেতন স্টাইল বলা হয়, ঠিক আছে। কিছু পছন্দ হলো ম্যাডাম? কাপড়ের তৈরি বিভিন্ন রকমের ইয়াররিং থেকে শুরু করে বিভিন্ন রকমের নেক পিসের সেট কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল, তাও প্রচণ্ড নমিনাল প্রাইসে। আমার তো দেখে চক্ষু ছানা পড়া হয়ে গেছিলো সত্যি কথা বলতে, কিন্তু সেরকমভাবে কেনা হয়নি। স্বাভাবিকভাবেই মেয়েদের কাছে এগুলো তো একটা ইমোশন, তোমরা তো জানোই। আর এতগুলো জিনিস দেখে কোনটা ছেড়ে কোনটা কিনবো কিছুই ডিসাইড করে উঠতে পারছিলাম না, তাই এগুলো আর কেনা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, অবশ্যই শান্তিনিকেতনে নেক্সট টাইম গেলে জুয়েলারির একটা কালেকশন তো আমি করবো। আমপোড়া খাবে? তাহলে আমপোড়াই খাই। আমপোড়া নাকি নর্মাল?
আমপুরা শরবত টরবত তো খাওয়া হলো, তার সাথে শশাও খেলাম। এই গরমের মধ্যে একটু রিফ্রেশিং কিছু তো দরকারই ছিল। তো সেসব করাটার পরে আবার নতুন জোশ নিয়ে শুরু করে দিলাম শপিং করতে। তো এখানে এসে কেনাকাটা করবো না তা তো হতে পারে না, তাই নতুন করে নতুন জোশে আবার লেগে পড়লাম। তো বিভিন্ন রকমের শাড়ির দোকানগুলো ঘুরে দেখছিলাম। এখানে সুতির শাড়ির দাম খুবই নমিনাল এবং ভ্যারাইটিস অফ কালেকশন। তার সাথে পাশে বাজছিল সুন্দর মাদলের আওয়াজ এবং সাঁওতালি দিদিরা সুন্দরভাবে নাচছিলেন। ফাইনালি বোন একটা কিছু কিনেছে নিজের পছন্দ মতো। এটা হচ্ছে পাশের পেন্সিল বক্স, পাশের পেন্সিল বক্স। আমি আর মাসি মিলে একটা দোকানে যাই এবং সেখানেও একটা সুতির শাড়ি চয়েস করি। শাড়িটার দাম ভীষণই নমিনাল ছিল, তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। আমরা 320 করে প্রাইসে দুটো শাড়ি নিয়েছি। আর এই মাছের ডিজাইনটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছিল। পুরো গোটা শাড়িটাতে সাদা এবং লালের ওপরে মাছের কাজ করা, ছোট ছোট মাছের কাজ করা। এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এই শাড়িগুলো পুজো আচার দিনে খুব সুন্দর পরা যায় এবং খুব সুন্দরভাবে হালকা জুয়েলারি দিয়েও ক্যারি করা যায়। বলছি ব্লু কালারের শাড়িটা কিরকম দাম রয়েছে? এই যে যেটা আপনার হাতে রয়েছে 2200 টাকা। পছন্দ হয়েছে? 2200 একদম হোলসেল। সুতির শাড়ি তো দেখা হচ্ছিলই, পাশে ছিল একটা শুরুর দিকেই কাঁথা স্টিচের শাড়ির দোকান। কাঁথা স্টিচ শাড়ি সত্যি কথা বলতে আমার কালেকশনে একটাও নেই। অনেক দিনের ইচ্ছাই ছিল যে কাঁথা স্টিচ নেব একটা দুটো। তো এখানে এসে এত সুন্দর সুন্দর কাঁথা স্টিচ চোখে পড়লো বলার মতো নয়। প্রত্যেকটা কালার ইউনিক ছিল এবং প্রত্যেকটা কাঁথা স্টিচ এত সুন্দর করে হাতে বানানো, সুতো দিয়ে ঠাসা কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে। আর প্রাইসও কিন্তু খুব কম ছিল সেই তুলনায়, কারণ আমাদের কলকাতায় এই শাড়ি কিন্তু এত কম দামে পাওয়া যায় না। আর বিভিন্ন রকমের মেটেরিয়ালের ওপরেই কাঁথা স্টিচগুলো করানো ছিল, যেমন হতে পারে পিওর সিল্ক এবং নানান ধরনের মলমল খাদির কাপড়ের ওপরেও বিভিন্ন রকমের কাঁথা স্টিচ করা ছিল। আর আমার দুটো শাড়ি তো ভীষণ পছন্দ হয়েছিল, যদিও ব্লু শাড়ি আমার প্রচুর আছে, কিন্তু এই ব্লু শাড়িগুলো কিন্তু একেবারেই অন্যরকম ছিল এবং এটা কিন্তু একটা 3D এফেক্টও দিচ্ছিল। এটা রংটা সুন্দর, আবার ওটার কাজটা সুন্দর। হ্যাঁ তুমি দেবে ফ্রিতে? এক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখানে হচ্ছে সমস্ত রকমের কাঁথা স্টিচ, বিভিন্ন প্রাইসের বিভিন্ন রকমের কাঁথা স্টিচ এখানে পাওয়া যায়। 1200 থেকে শুরু করে কত? তোমাদের হাইয়েস্ট রেঞ্জ কত দাদা? কাঁথা স্টিচ 500 থেকে শুরু আছে। কই দেখি একটা 500 টাকার দেখাও দেখি। এটা উপরে খালি দেখিয়ে দাও, এটা 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 500 টাকার শাড়ি কাঁথা স্টিচ। 750 এটা, আর 750-এর দাদাদের দোকানের শাড়িগুলো সত্যিই চোখ সরানোর মতন নয়। এতগুলো শাড়ি দেখলাম, তার মধ্যে প্রত্যেকটা শাড়িই পছন্দ হয়েছিল, এমন একটাও শাড়ি ছিল না যেটা পছন্দ হয়নি। তো ফাইনালি দাদাদের দোকান থেকে আমি দুটো কাঁথা স্টিচ নেইও এবং পরে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব কি কি নিলাম। আর এখানে কিন্তু প্রাইস ভীষণ নমিনাল, ওরা সারা অল ইন্ডিয়া এবং বাংলাদেশ পর্যন্ত জায়গাতে ওরা ডেলিভারি করে। এর উপরে সমস্ত কুর্তি এগুলো। এটা কিরকম দাম আছে? কুর্তি, এটা হোলসেল পাজামা, মেয়েদের স্মল সাইজের হয় না? তো ওয়ান পিস রয়েছে। ছোট আছে তো? ছোট আছে। এখানে একটা জিনিস যেটা বেশি চোখে পড়লো, আজরাকের ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। আজরাকের বিভিন্ন রকমের প্লাজো, কুর্তি, ওয়ান পার্ট এসব তো রয়েছেই, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের র্যাপার। আমি সেগুলো বেশ কিছু এখানে কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। এবং প্রাইসও কিন্তু সত্যি বলতে খুবই নমিনাল এখানে। দেখিয়ে দাও একটা সবুজ রঙের হালকা নীল রঙের, কত করে পড়লো? এটা কত করে দিচ্ছ? দুটো মিলিয়ে 600 না দুটো 600 করে? দুটো মিলিয়ে 600, 300 করে পড়ছে। বাহ, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে সবসময় সকাল সকাল দিকে চলে আসতে হবে। পৌনির সময় আসতে পারলে তাহলে একটু দমদম। তুমি তো জিভে জল এসে যাচ্ছে। কি করবে? শশা দাও তো দাদা। শশা কত? এই শশা মেশোরাও খাবে। 10 টাকা। বাঁচো তো তাহলে। এই আমলকি মাখা, আম মাখা। তো কোন শাড়ি সমস্ত কিছু দেখে এখন এবার দেখা হচ্ছে পাঞ্জাবি।
ঠিক আছে। আমার জন্য তো আমি বেশ কিছু শপিং করে ফেলেছিলাম, আর মনোজিৎ আমাকে বেশ কিছু শাড়িও কিনে দিয়েছিল। আর আমার শরীরটা সেদিন একটু খারাপ থাকায় ওই পুরো ভিডিওটা কভার করে। তাছাড়া ওর জন্য আমি কিছু কিনবো না তা তো হতে পারে না, একমাত্র বর আমার। তো ওর জন্য আমি একটা দুটো পাঞ্জাবি কিনি, আর মাসিও এখান থেকে ওর জন্য পাঞ্জাবি কিনে। তোমরা এখানে বিভিন্ন রকমের প্রিন্টেড থেকে শুরু করে কাঁথা স্টিচের পাঞ্জাবিও পেয়ে যাবে, বিভিন্ন প্রাইসের পাবে, এবং বার্গেনিং কিন্তু তোমাদের একটু জানতেই হবে, না হলে কিন্তু দাম কমানো যাবে না। কিসের জন্য এখানে একটা ফাইনালি এত শপিং হয়েছে, তার জন্য আবার একটা ব্যাগ কেনা হলো। তো সত্যি কথা বলতে এত শপিং করে ফেলেছিলাম যে সত্যি পরে একটা ব্যাগ কিনতে হয়েছে 200 টাকা দিয়ে। এই কাপড়ের ব্যাগগুলো কিন্তু বেশ স্পেসিয়াস এবং অনেকটা জায়গা ধরে। আর ছোট বোনের জন্য একটা ব্যাগ কিনলাম, মানে আমার মাসি মেয়ের জন্য একটা ছোট্ট ব্যাগ কিনেছি। ব্যাগটার দাম নিয়েছিল 150 রুপিস, এটাও লেদারেরই ছিল। এগুলো হচ্ছে নাচের জন্য বিভিন্ন ড্রেস। আসলে এত ঘোরাঘুরি শপিং করেছে না, তাতে ভাড়ে একদম ভাড়ে আগ্রহ হয়ে গেছে। এরপরে আবার ঘুরবে। শপিং তো একের পর এক করেই গেছি, বাট একবারও এটা ভেবে দেখিনি যে এত লাগেজ টানবে কে, আর শরীরও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। তো এখান থেকে আমি কাঁথা স্টিচের একটা ব্লাউজ পিস নিই, সেটা আমার দিদির মেয়ের জন্য, কারণ পুচকেটা নাচ শেখে, তো তার জন্যই একটা নেওয়া। এখন লাঞ্চ করে আমরা আবার বেরোচ্ছি। এটা হচ্ছে কোপাই নদী, ঠিক আছে। এই যে সব এরকম এখানে সব নেমে এরকম স্নান টান করে। শপিং তো আমরা হিউজ করেছিলাম, আর তারপর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে লাগেজপত্র নিয়ে আর টানাটানি করা পসিবল হয়নি। তো ক্রোটো কাকুকে বলে আমরা চলে গেলাম হোটেলে, এবং সেখানেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফিরসে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আবার সাইট সিন করবার জন্য। তো প্রথমেই আসি কোপাই নদীর তীরে। তো কোপাই নদীর তীরে বসেই কিন্তু রবি ঠাকুর লিখেছিলেন এই কবিতাটা, যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। ছোট নদী বলতে এই কোপাই নদীটাকেই বোঝানো হয়েছে। বৈশাখ মাসে কিন্তু সত্যি নদীটার হাঁটু জল, এবং ছোট এতটাই নদীটা যে একে বেঁকে এদিক ওদিক চলছে। ঠাকুর কিন্তু একদম যেমনটা ছবিতে রয়েছে, প্রকৃতিতে রয়েছে, তেমনটাই নিজের কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। সত্যি এই জিনিসগুলো দেখলে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো নয়। কোপাই নদীর ধারেও কিন্তু বসেছিল ছোট্ট একটা হাট, সেটা সোনাঝুরির রেপ্লিকা বললেই চলে। একদম গুটি কতক দোকান নিয়ে বসেছিল এই হাটটা, তবে দাম কিন্তু এখানে একটু বেশি ছিল সোনাঝুরির হাটের থেকে, আমার যা মনে হয়েছে। তো এখান থেকে আমরা সেরকম কিছুই পারচেস করিনি, জাস্ট ঘুরে একটু দেখেছি, এবং তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসি। আবার বলো, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপরে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, গাড়ি। এটা রবীন্দ্রনাথ কোন বয়সে লিখেছিল? ওর বয়সে লিখেছিল। কোপাই নদী দেখা শেষ হওয়ার পরে আমরা চলে আসি পলাশবনের দিকে। তো পলাশবনে ঢোকার রাস্তাটাই ছিল একটা সাঁওতাল গ্রামের মধ্যে থেকে, আমাদের টোটো কাকু সেই রাস্তা ধরেই নিয়ে গেছিলেন। তো এখানে আমরা জানতে পারি যে বাহামণি বহুদিন আগে একটা সিরিয়াল হতো, যদিও আমি জানি না, তবে শুনলাম সেটা যে বাহামণি সিরিয়ালটা নাকি এখানেই শুটিং হয়েছে। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের পোস্ত সিনেমাটিও নাকি এখানেই শুটিং হয়েছে। জায়গাটা সত্যি খুব নিরিবিলি এবং খুব সুন্দর পরিপাটি টিপ টাপ করে সাজানো একটা গ্রাম। গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু সুন্দর ভাবে মাটি দিয়ে তৈরি করা, এবং প্রত্যেকটা বাড়ির সামনে কিছু না কিছু কাজ কারুকার্য করা রয়েছে। তো গ্রামটা পেরিয়েই আমরা গেলাম শালবন পলাশবনি যে জায়গাটা, সেই জায়গাটার উদ্দেশ্যে, যেখানে বেলা শেষ এবং বেলা শুরু দুটোই শুটিং হয়েছিল। এটাই তো পলাশবন। পলাশবন বলে শালবন, এই যে এইগুলো আমরার বীজ। আচ্ছা, আর এইটা যেন কি গাছের? এটা মেহগিনি। আর এইটা যদি খুব সম্ভবত ভুল না করি এটা দুন্দুলের বীজ না? ছোট ছোট পাগুলো দুন্দুলের বীজ না থাকে যেগুলো। আচ্ছা, আমরা এখন এসেছি কঙ্কালীতলা। মা কঙ্কালীতলা, এটা হচ্ছে মা শক্তির যে 51টা আছে তার শেষ, এটা 51টা শক্তিপীঠের শেষ পীঠ। এটা হচ্ছে মা কঙ্কালীতলা, ঠিক আছে। এখানে এখন শেষ খণ্ডটা এখানে করেছিল। এই চলো, এইখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। अग्निज्योति रविज्योति चंद्रज्योति तथैव च
ज्योतिषा उत्तमो देवी देवी शांतिः आपशांतिः औषधयः शांतिः वनस्पतयः शांतिः विश्वे देवः शांतिः सर्वगुं शांतिः ब्रह्मा शांतिः शांतिरेव शांतिः श्यामा शांतिः विश्ववासिनं सर्वेषां सुशान्तिर्भवतु आगत भक्तवृन्दानं सर्वेषां कल्याणमस्तु सर्वे भवतु। সমস্ত সাইট সিন শেষ করার পরে আমরা চলে আসি এই কঙ্কালীতলার মন্দিরে। 51টা শক্তিপীঠের শেষ শক্তিপীঠ এই কঙ্কালীতলা। মায়ের কোমরের অংশ এখানে ছিন্ন হয়ে পড়েছিল, সেখান থেকেই এই মন্দিরের নাম হয় কঙ্কালীতলার মন্দির। আমরা ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাই সন্ধ্যা আরতি। মাসি মেশোরা এখানে পুজো দিয়েছিলেন। আমার একটু সমস্যা থাকার কারণে আমি পুজো দিতে পারিনি, তবে হয়তো পরবর্তীবার গিয়ে অবশ্যই পুজো দেব, সেই ইচ্ছা রইল মায়ের কাছে। ঢুকেই আমরা দেখতে পাই এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। ঠাকুর প্রথমে মন্ত্র পড়লেন, অনেকটা মন্ত্র ছিল, বড় মন্ত্র ছিল, তোমাদেরকে কিছুটা দেখালাম ভিডিওতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মন্ত্র শেষ হওয়ার পরে এখানে শুরু হয় আরাধনা এবং বিভিন্ন রকমের পঞ্চপ্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি, যেটা আমরা দেখতে পাই বেনারস বা হরিদ্বারের ঘাটে, সেটাই এখানে করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষরা এসেছিলেন এখানে, ফরেনার লোকদেরকেও দেখতে পেয়েছি। সত্যি দেখেও ভালো লাগে যে ফরেন কালচাররাও এসে আমাদের এখানে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর ঠাকুরমশাই আমাদের সামনে পঞ্চপ্রদীপ নিয়ে আসেন, সেখান থেকে আমরা আগুন আশীর্বাদ নিই এবং তারপর আমাদেরকে ফল প্রসাদও দেওয়া হয়। ফল প্রসাদ নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, আর বেরোনোর পথেই দেখা হয় এই নন্দীর সাথে। তো ওকে আমরা কিছুটা ফল কিনে খাওয়াই, খুব মিষ্টি ছিল। ফেরার পথে আমরা চায়ের দোকানে চা খেতে যাই এবং তারপর একটা ব্যাগের দোকানে আসি। ব্যাগের দোকান থেকে একটা দুটো ব্যাগও কিনি, কারণ আমার দিদুনের জন্য একটা ব্যাগ কেনার দরকার ছিল। এই জায়গাটা হচ্ছে ঠিক কোন জায়গা, মানে এইসব অপোজিটে বোধহয় না? এটা কবিগুরু হস্তশিল্প মার্কেট, শান্তিনিকেতন। হ্যাঁ, তার অপোজিটে একদম শান্তিনিকেতন, এখান থেকে স্টার্ট। ঠিক আছে, অনেক কিছু নিলাম এখান থেকে। আজ সারাদিন অনেক ঘোরাঘুরি কেনাকাটা করে টায়ার্ড হয়ে হোটেলে ফিরে আমরা ডিনার সারলাম ডাল ভাত তড়কা আর রুটি দিয়ে। তো সকাল থেকে আজকে সারাদিন এভাবেই কাটালাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর অনেক কমেন্ট করো, লাইক শেয়ার ফলো করো। দেখা হচ্ছে শান্তিনিকেতন ডে 3-তে। ভালো থেকো, বাই।